কারকের পর্ব 2-এ আমরা কর্তৃকারকের ভাগগুলো আলোচনা করেছিলাম। দেখো, পর্ব 3-এ শুরু করেছি কর্মকারকের প্রকারভেদগুলো। আগে আমরা কর্মবাচক পদ কাকে বলে ভালো করে জেনে নেব। বাক্যের কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়াটি সম্পন্ন করেন সেই হচ্ছে বাক্যের কর্মবাচক পদ। তাহলে ক্রিয়াপদের সঙ্গে সেই কর্মবাচক পদের সম্পর্ককে আমরা বলবো কর্মকারক। অনেক সময় দেখা যায়, দেখো, বাক্যে কোনো কর্মই নেই। যেমন ধরো, আমি খাই, এখানে কিন্তু বাক্যের কোনো কর্ম নেই। এখানে আমি কর্তা খাওয়া ক্রিয়াটা শুধু সম্পন্ন করছে। এবারে কাকে আশ্রয় করে আমি যদি ওটাই বলি আমি ভাত খাই, তাহলে ভাতটা হয়ে যাবে তোমার এখানে কর্মবাচক পদ। এভাবে দেখা যায় যে অনেক সময় বাক্যে কর্মবাচক পদ থাকতেও পারে, নাও থাকতে পারে, এমনকি দুটি কর্মবাচক পদ থাকে। যেমন দেখো, আমি প্রকারভেদের যে প্রথম অংশটা দিয়েছি মুখ্য কর্ম গৌণ কর্ম, এখানে ছেলেরা রামবাবুকে সভার সভাপতি পদে বরণ করলো। তা এখানে ছেলেরা কর্তা, বরণ করলো সমাপিকা ক্রিয়া, কাকে আশ্রয় করে এবং কোন পদকে আশ্রয় করে বরণ করলো, রামবাবু আর সভাপতি, এই দুটি হচ্ছে কর্মবাচক পদ। তা এখানে এই দুটি কর্মের মধ্যে রামবাবু হচ্ছেন প্রাণীবাচক কর্মবাচক পদ, তাই এনাকে বলা হবে গৌণ কর্ম। আর যে কর্মবাচক পদটি প্রাণীবাচক নয়, অর্থাৎ অপ্রাণীবাচক, তাকে বলা হবে মুখ্য কর্ম। অর্থাৎ প্রথমে দেখো সভাপতি, প্রথম উদাহরণে যেটা দেয়া আছে সভাপতি হচ্ছে মুখ্য কর্ম। এভাবেই বাক্যের মধ্যে যখন দুটি কর্ম থাকছে, এখানে যে প্রথম অংশের যে কর্মবাচক, যেমন দেখো এই ছেলেরা রামবাবুকে, এখানে কে বিভক্তি রয়েছে, এবং তৃতীয় যে উদাহরণটা দিয়েছি, দেখো ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা করে চলে, শিক্ষক মহাশয়কে, এখানেও বিভক্তিযুক্ত রয়েছে। সাধারণত প্রথম যে কর্মটি থাকে সেটি বিভক্তিযুক্ত এবং দ্বিতীয় কর্মটি চলে যায় বিধেয় অংশের মধ্যে এবং সেটি বিভক্তি ছাড়া থাকে। তাই ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়কে, এই অংশটি হচ্ছে উদ্দেশ্য অংশ, এবং এখানে শিক্ষক মহাশয়কে হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর দ্বিতীয় যে শ্রদ্ধা, এই অংশটা চলে গেছে তোমার বিধেয় কর্মের মধ্যে। এরপর দেখো সমধাতুজ কর্ম। বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে জাত, সেই ধাতু থেকেই যদি বাক্যের কর্মবাচক পদ জাত হয়। এখানে ঘুম ধাতু থেকে ঘুমালো ক্রিয়াপদ জাত, সেই ধাতু থেকে ঘুমি অর্থাৎ কর্মবাচক পদটি জাত হয়েছে। এরপর অক্ষুণ্ণ কর্ম। অক্ষুণ্ণ কর্মের ক্ষেত্রে কি হয় না, কর্তৃবাচ্যে যখন কোনো একটি বাক্য রয়েছে তখন তার একটি কর্মবাচক পদ যা থাকে, যে রূপে থাকে, সেই বাক্যকে যখন কর্মবাচ্যে রূপান্তরিত করা হয় তখনও যদি সেই একই রূপে থাকে, তার যদি পরিবর্তন না হয়, তখন কর্মবাচ্যের ওই কর্মকে বলা হচ্ছে অক্ষুণ্ণ কর্ম। যেমন দেখো দ্বিতীয় বাক্যটিতে, যে তার দ্বারা আমাকে একখানি বই দেয়া হলো, বই কর্তৃবাচ্যেও ছিল বই এবং কর্মবাচ্যেও একই পদ রয়েছে বলে একে অক্ষুণ্ণ কর্ম বলছে। এরপর উপবাক্য কর্ম, মানে যেথা জীব সেথা শিব, এই অংশটা একটি বাক্যাংশ স্বরূপ বা উপবাক্য স্বরূপ, সেটি এখানে কর্ম হিসেবে পরিগণিত হচ্ছে। এরপর শেষ দেখো কর্মে বিপসা, জনে জনে ডাকো, অর্থাৎ একই পদের পরপর দুবার ব্যবহারকে বলা হয় বিপসা। এখানে কর্মবাচক পদ পরপর দুবার ব্যবহৃত হয়েছে।